কচুয়াবাসীর গর্বিত সন্তান নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব সেলিম মাহমুদকে সম্বর্ধনা উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, সুধীবৃন্দ, কচুয়ার নির্বাচিত অন্যান্য জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের প্রারম্ভে গভীর শ্রদ্ধার সহিত স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার আজীবনের লালিত স্বপ্ন ছিল একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠা করা। বঙ্গবন্ধু তার জীবন দশায় লড়াই সংগ্রাম আন্দোলনের মাধ্যম দিয়ে আমাদের বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছেন এবং স্বপ্ন দেখেছেন একটি উন্নত বাংলাদেশে সোনার বাংলা করবেন বলে যাত্রা আরম্ভ করেছেন। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমরা প্রত্যক্ষ করেছি সে সমস্ত সময়ে ষড়যন্ত্রকারীরা যারা বাংলার স্বাধীনতাকে ভুলণ্ঠিত করার চেষ্টা করেছিল, তাদেরই সহযোগিতায় বঙ্গবন্ধুকে হত্যা করার পরে দীর্ঘদিন অতিবাহিত হয়েছে এবং এর পরবর্তীতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বাংলাদেশে এসে তার পিতার হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ এবার তার অঙ্গ সংগঠনগুলোকে আবার পুনরুজ্জীবিত করেন। আমি আপনাদের সেই আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা নাকি সেই সময় আমার প্রিয় নেত্রীর পাশে থেকে আপনারা আওয়ামী লীগকে সুসংগঠিত করা এবং বাংলাদেশের মানুষের শত্রু এদেশের উন্নয়নের যারা নাকি প্রতিবদ্ধকতা সৃষ্টি করেছেন, পাকিস্তানিদের দোসর, তাদেরকে মোকাবিলা করে আওয়ামী লীগকে আপনারা সংগঠিত করেছেন। পিছনের কথা বন্ধ। এবং তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। প্রথম 1996 সনে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে আমাদের তখন আজকের সময়ের তুলনায় অর্ধেক খাদ্য উৎপাদন হতো। মানুষরা খাদ্যের জন্য হাহাকার করত এবং শত বৎসরের ইতিহাস, মাগো সারাদিন কিছু খাই নাই, আল্লাহর রাস্তায় একটা ভাত দেন। এই ভাতের যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য আমাদের প্রিয় নেত্রী সেদিন পদক্ষেপ গ্রহণ করেন প্রথম খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য এবং তার পরিপ্রেক্ষিতে আমরা মাত্র 3.5 বছরের মাথায় বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয় এবং বাংলাদেশে গণবসতিপূর্ণ দেশ, আমাদের অসংখ্য যুব সমাজকে কর্মসংস্থান, আয় রোজগারের ব্যবস্থা করে দেওয়ার যদি না যায় তাহলে আমাদের এই মানব সম্পদ আমাদের অজান্তে নষ্ট হয়ে যাবে এবং দেশ মাতৃকার উন্নয়নের জন্য তাদেরকে যে কাজে লাগানোর দরকার সেই স্বপ্ন নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই সময় বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রথম মনোনিবেশ আমরা 1600 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নিয়ে যাত্রা আরম্ভ করেছিলাম সেদিন এবং তখন আমাদের মাত্র 10%-এর বেশি কম মানুষ বিদ্যুৎ পেতেন। এই অবস্থার পরিপ্রেক্ষিতে 1600 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো আর আমরা যখন 5 বছর ক্ষমতা ছিলাম তখন 4300 মেগাওয়াটের সেখানে উন্নতি করা হয়। যোগাযোগ ব্যবস্থার উন্নতি ছাড়া উন্নয়ন সম্ভব নয় এবং মানুষের মূল ফান্ডামেন্টাল ওয়েলথ হলো যে স্বাস্থ্য এবং সে স্বাস্থ্যের জন্য প্রতি 6000 মানুষের জন্য একটা কমিউনিটি ক্লিনিক স্থাপন করার ব্যবস্থা করা হয়। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা সহ সামগ্রিক ব্যবস্থা নিয়ে কাজ করা হয়েছে। 2001 সালে নির্বাচনের ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতা আসতে দেওয়া হয়নি। তারপরে আবার খাদ্য ঘাটতির সৃষ্টি হয়েছে, বিদ্যুৎ উৎপাদন কমে গিয়েছে, আমাদের স্বপ্ন আবার ধূলিসাৎ হওয়া আরম্ভ হলো। এই অবস্থার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ 2009 সালে আবার সরকার গঠন করার পরে আজকের এই সময়ে আমরা যেখানে 1600 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র পেয়েছিলাম আজকে 2700 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় এবং সারা বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়েছে। আমাদের অসংখ্য শিল্প কারখানা স্থাপন করার যে লক্ষ্য, ইতিমধ্যে আমাদের যেখানে কি 12 বিলিয়ন ডলার আমাদের রপ্তানি হতো, এখন আমাদের 62 বিলিয়ন ডলারে রপ্তানিতে উন্নতি হয়েছে। এটা আমাদের দেশের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য। বিএনপি ক্ষমতাকে সদমে 2001 সালে ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল, আবার সেই কমিউনিটিকে পুনরায় চালু করে এখন কোভিডকালীন সময়ে মানুষকে সেবা দেওয়ার জন্য এই কমিউনিটি ক্লিনিক একটা ভালো ভূমিকা পালন করেছে। আপনারা যোগাযোগ ব্যবস্থার কথা বলেছেন, কচুয়ার মধ্যে দিয়ে 4 লেনের কথা বলেছেন। আমাদের ঢাকা চট্টগ্রাম রোড অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা 96 সনে ক্ষমতায় এসে এটাকে 4 লেন করা আরম্ভ করেছিলাম, কিন্তু তখন বিএনপি ক্ষমতায় এসে সেটাকে বন্ধ করে দিয়েছিল। আজকে সেটা 4 লেন হয়েছে এবং
আমরা 6 লেন 8 লেন করার জন্য চিন্তা ভাবনা করা হচ্ছে। ঠিক এমনিভাবে সারা বাংলাদেশে অসংখ্য উন্নয়ন হয়েছে। এই গত 15 বছরে আমি একটা ছোট্ট পরিসংখ্যান দিই। আমরা যাত্রা আরম্ভ করে বঙ্গবন্ধু যাত্রা আরম্ভ করেছিলেন $64 মাথাপিছু আয় দিয়ে। বঙ্গবন্ধু 3.5 বছর মানে $277 উন্নতি করেছিলেন। আর বঙ্গবন্ধু যখন ক্ষমতা থেকে চলে যায় 21 বছর জিয়া এরশাদের দল বাংলাদেশ শাসন করেছে 21 বছর। আর 21 বছরে তখন 96 সনে আমরা ক্ষমতা আসি, দেখা যায় 95 সনে মাথা পিছু আয় ছিল $329। 277 থেকে $329 বাদ দিলে $52 হয় এই ডিফারেন্সটু। অর্থাৎ 21 বছরে $52 তারা পরিবর্তন করতে সক্ষম হয়েছে। আর 15 বছর শেখ হাসিনা $500 দিয়ে আরম্ভ করে আজকে $2824, অর্থাৎ 15 বছরে হয়েছে $2100, $2300 উপরে। আর তারা 21 বছরে করেছেন মাত্র $52। এবং আজকে বাংলাদেশের যত প্রতিকূলতা আছে, কোভিডের সমস্যা ছিল, ইউক্রেন যুদ্ধ এবং আজকে ইসরায়েলের যুদ্ধ, এতগুলার পরও সারা পৃথিবীর বহু দেশে আজকে তাদের জিনিসপত্রের দাম এত বেশি বেড়েছে। আমি কিছুদিন আগে ইউকে হয়ে আমি তার্কিতে এসেছিলাম এবং সে তুরস্কে আমি জিজ্ঞাসা করলাম তাদের ইনফ্লেশন রেট কত। আমাদের ইনফ্লেশন রেট আমাদের হলো 8-9%, 10%-এর নিচে। আর তারা তখন আমাকে বলছিল অফিসিয়ালি তাদের 40%, আর নন অফিসিয়ালি অ্যাকচুয়াল হলো যে তাদের 100%। আমার স্ত্রী লন্ডন থেকে এসে আমাকে বলল যে একটা দোকানে গিয়ে 3টা টমেটোর বেশি কিনা যায় না, 2টা ডিমের বেশি একসাথে কিনা যায় না। এটা হলো যে আপনার সারা পৃথিবীতে উন্নত দেশের যাদের নাকি অবস্থান 2-3 নম্বরে আছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের সেখানেও জিনিসপত্রের দাম অনেক বৃদ্ধি পেয়েছে। এত কিছুর পরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য গত নির্বাচন ছিল একটি বড় চ্যালেঞ্জিং নির্বাচন। এই নির্বাচনে ষড়যন্ত্র করা হয়েছে। অতীতে যারা নাকি বঙ্গবন্ধুকে হত্যা করেছেন, এখন 21 বছর দেশটাকে পঙ্গু রাষ্ট্র, ভিক্ষুকের রাষ্ট্র আর মিসকিনের রাষ্ট্রে পরিণত করেছিলেন এবং তারা আবার ষড়যন্ত্র করেছিল এদেশে নির্বাচন না হওয়ার জন্য। কিন্তু বাংলার জনগণ, আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা, মার্কিন যুক্তরাষ্ট্র, আজকে আমরা যদি তাকাই আপনারা দেখুন ইরাকে গণতন্ত্রের কথা বলেছেন, আর ইরাকে গণতন্ত্রের কথা বলেছেন। আজকে ইরাক যে দেশের মধ্যে এয়ার কন্ডিশন বাড়ি ছিল, শপিং মল ছিল, ভালো হাসপাতাল ছিল এবং সুপ্রিয় পানি ছিল, তারা আজকে বিরান হয়ে গেছে। তাদের আজকে 30 বছর পর্যন্ত সেখানকার মানুষ ভিক্ষুকে পরিণত করা হয়েছে। লিবিয়ার মানুষ যেখানে নাকি সে 200-300 কিলোমিটার দূর পর্যন্ত গাদ্দাফি পানি সরবরাহ করেছেন, সেখানে গণতন্ত্র এবং আরব স্প্রিং বলে সেই লিবিয়া আজকে সারা পৃথিবীতে অত্যন্ত নিগৃহীত রাষ্ট্রে পরিণত হয়েছে। আজ সিরিয়ার অবস্থা আমরা দেখি, সারা পৃথিবীর অবস্থা দেখি। এবং আমাদেরকে বলা হয়েছিল স্যাংশন দেবে, অর্থাৎ কিসের স্যাংশন দেবে আমরা জানি না, স্যাংশন দেবে ইলেকশন আসার আগে। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা, অত্যন্ত সাহসিকতার সহিত পার্লামেন্টে বলেছিলেন বক্তৃতা দিয়ে, আমাদেরকে কেউ স্যাংশন দিলে আমরাও তাদেরকে স্যাংশন দিব। আমরা কারো খাইও না, আমরা কারো পড়িও না। আগে এক সময় বঙ্গবন্ধু যখন ক্ষমতায় ছিলেন তখন PL 480 চাউল দেওয়া হতো। PL 480 চাউলটা কি, যারা কি $200 মাথা পিছু আয়, যে দেশের মাথা পিছু আয় $200 নিচে, সে দেশকে দরিদ্র দেশ বলা হতো এবং তারা PL 480 নামে একটা খাত থেকে চাউল, বিখ্যাত চাউল দিতেন। আর আজকের এই সময়ে বিখ্যাত চাল নয়, শেখ হাসিনার নেতৃত্বে আজকে আমরা গত 15 বছর খাদ্য আমদানি করতে হয় নাই। আমাদের দেশে সারের দাম কমাই দেওয়া হয়েছে, কৃষকরা যাতে নাকি সুলভ মূল্যে উৎপাদন করতে পারেন, অর্থাৎ সামরিক অবস্থা ভালো আছে। এবং যে ষড়যন্ত্র হয়েছে, যারা ষড়যন্ত্র করেছেন তারা কারা আমরা সবাই ভালো করে জানি। যারা এই দেশের স্বাধীনতা চায় নাই, যারা এই দেশের স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করেছেন তাদেরকে হত্যা করেছেন, তারা মিলে আমাদের দেশে নির্বাচনের জন্য, তারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত না রাখার জন্য তারা ষড়যন্ত্র করেছেন। কিন্তু এখন তারা নির্বাচন করবেন না, এটা আমাদের কি করার আছে? এখন সারা পৃথিবীতে বহু দেশে নির্বাচনের সময় কিছু কিছু দল নির্বাচন করে না। এখন তারা বলে যে সবচেয়ে বড় দল তারা সবচেয়ে বড় না সবচেয়ে ছোট, এই বিচারের ভিত্তিতে গণতন্ত্রের মাপকাঠি হয় না। আমাদের এখানে নির্বাচন হয়েছে, কেউ দল
নির্বাচনে অংশগ্রহণ করেছেন, কেউ কেউ করেন নাই। এখন তারা যদি নির্বাচনে অংশগ্রহণ না করে আমাদের কিছু তার শর্ত দিয়েছেন যে তাদের শর্ত মানতে হবে কি, আবার তত্ত্বাবধায়ক সরকার যেটাকে তারা কলঙ্কিত করেছেন এবং নষ্ট করেছেন সেটাকে আবার পুনর্জীবন করার জন্য, এবং এটার জন্য আন্দোলন করতে গিয়ে বাংলাদেশের পাকিস্তানের ব্রিটিশ আমলের ইতিহাস ভঙ্গ করে তারা প্রধান বিচারপতির বাড়িতে হামলা করেছেন, পুলিশ হত্যা করেছেন, হাসপাতালে আক্রমণ করেছেন। এত কিছু করে তারা বিভিন্ন ধরনের প্রতিকূলতা সৃষ্টি করলো, কিন্তু আমাদের নির্বাচন ঠিকভাবে ইনশাল্লাহ অনুষ্ঠিত হয়েছে এবং আওয়ামী লীগের নেতৃত্বে আগামী দিনে আমাদের স্বপ্ন উদ্দেশ্য আছে, সে স্বপ্ন পূরণ হবে। আপনারা আপনাদের কৃতি সন্তান ডক্টর সেলিম মাহমুদকে সম্বর্ধনা দেওয়ার জন্য আয়োজন করেছেন। আসলে ব্যক্তিগতভাবে আমার সময় স্বল্পতা হোক অথবা অন্য কোনো কারণে হোক, আমি এই জাতীয় অনুষ্ঠানে সাধারণত যাই না। আমার নিজকেও সম্বর্ধনা দেওয়ার জন্য বিভিন্ন চেষ্টা করা হয়েছে, আমি সেগুলোও অ্যাকসেপ্ট করি না। কিন্তু সেলিম মাহমুদ সাহেবের সাথে আমার দীর্ঘদিনের একটা ভালো সম্পর্ক। তিনি একজন শিক্ষিত মানুষ এবং ভদ্রলোক মানুষ। তো উনি বিদ্যুৎ জ্বালানির আমি বিদ্যুৎ স্ট্যান্ডিং কমিটির 2014 সাল থেকে 19 সাল পর্যন্ত আমি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলাম, আর তিনি এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান এবং সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন। সে সমস্ত কারণে সে সময় আমরা একসাথে কাজ করতে গিয়ে ওনার সাথে আমার সম্পর্ক গড়ে উঠেছে। তো সে কারণে আমি ওনাকে ব্যক্তিগতভাবে পছন্দ করি, এবং কচুয়ার কোনো কাজ নিয়ে আসলে আমার সীমাবদ্ধতা থাকে আদার দ্যান মেম্বার অফ দ্য পার্লামেন্ট টু স্যাংশন এনিথিং এলস through any public representative. Despite all these things, সেলিম মাহমুদ যখন এসেছে তখন কিন্তু আমি নিষেধ করতে পারি নাই। আমার ক্ষমতা যতটুকু ছিল সেটুকু আমি ব্যবহার করার চেষ্টা করছি। কুমিল্লা কচুয়া কুমিল্লারই অঙ্গ, এবং আমি বাংলাদেশের মন্ত্রী। আমি শুধুমাত্র লাকসাম মনোরঞ্জ অথবা কুমিল্লার নয়, সারা বাংলাদেশের মন্ত্রী। কিন্তু কুমিল্লা এবং কচুয়ার জন্য সঙ্গত কারণে আমার একটু আন্তরিকতা একটু বেশি থাকবে, যে কারণে যখন নাকি আমার এখানে উন্নয়ন প্রকল্প নেওয়া হয়, উন্নয়ন প্রকল্প নিতে গিয়ে তখন আমি কুমিল্লার জন্য নেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়। তো আমি বলেছিলাম না, সিসিবি করেন, কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া, অর্থাৎ গ্রেটার কুমিল্লার জন্য প্রকল্প নিয়েছি, এবং সেখানে আপনাদের কচুয়াকেও অগ্রাধিকার দেওয়া হয়েছে। এবং তারপরও আমি এ কথা বলে যাই আপনাদের সামনে, আপনারা যে একটা উপযুক্ত ব্যক্তিকে, সঠিক ব্যক্তিকে নির্বাচিত করেছেন, এই জন্য আপনাদের ধন্যবাদ জানাই। এবং আগামীতে আপনারা আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করেন, সেলিম মাহমুদের হাতকে শক্তিশালী করলে আওয়ামী লীগের হাত শক্তিশালী হবে। এবং সেখানে যে সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড একদিনে সব হয়ে যাবে না, তবে যেহেতু আমি স্থানীয় সরকার মন্ত্রী হিসাবে আমার উন্নয়নের ব্যাপারে এবং অনেক বিষয়ে আমার ক্ষমতা যথেষ্ট সংবিধান অনুযায়ী এবং রুলস অফ বিজনেস অনুযায়ী আমার দেওয়া আছে। তো সেক্ষেত্রে কুমিল্লাকে কচুয়াকে আমি অত্যন্ত গুরুত্বের সহিত বিবেচনায় রাখবো। আর আমি বিচ্ছিন্নভাবে না বলে সেলিম মাহমুদ সাহেব আপনাদের নেতা, ওনাকে বলে যাব কুমিল্লা কচুয়ার উন্নয়নের জন্য যেখানে যেখানে আমার পক্ষে সম্ভব যতটুকু আপনারা আমাদের যে সমস্ত চলমান প্রকল্প আছে সে সমস্ত প্রকল্পে যদি কোনোটা গুরুত্বপূর্ণ কিন্তু এখনই করা দরকার কিন্তু সেটা অন্তর্ভুক্ত নাই, এরকম যদি কিছু হয়ও আপনি বিশেষ বিবেচনায় আমি সেটা করে দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকুন। কচুয়াবাসী একটা গর্বিত এলাকা, শিক্ষা দীক্ষা এবং আচার আচরণে ভদ্র নম্র এলাকা মানুষ হিসাবে আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি। আমি আশা করি আপনাদের একটা যোগ্য সন্তানের নেতৃত্বে কচুয়াতে আপনারা বাংলাদেশ আওয়ামী লীগকে তার শক্তিশালী সংগঠনে রূপান্তরিত করবেন এবং নিজেদের মধ্যে বিবাদ বিসম্বাদ সম্ভাব্যভাবে আপনার বিবাদ বিসম্বাদ তিরোহিত করে অথবা সংকুচিত করে আপনারা আপনার দলকে শক্তিশালী করবেন এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের যে অগ্রযাত্রা সেই অগ্রযাত্রাকে অব্যাহত রাখার জন্য আপনাদের ভূমিকা থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।